প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ এস.কে সাইফুজ্জামান জামান। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের ৭ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ৬ই ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। নারী কোটা ১০%, মুক্তিযোদ্ধা কোটা ৩০% এবং জেলা কোটা ১০% বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর এ পরিপত্র জারি করা হয়। সাতকানিয়া ডলুব্রিজ সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গত ২ জুন রবিবার বিকাল ৫টায় কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য এম.এ. মোতালেব। উদ্বোধনী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা আইটি অফিসার মোহাম্মদ আনোয়ারের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম.এ. মোতালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত আঞ্জুমান আরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা না হলে আমাদের মুক্তিযুদ্ধ সফল হতো না। ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধু আহ্বান জানান, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ওই আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। বিভিন্ন স্থানে যুদ্ধের জন্য যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় তাতে অনেক সাধারণ মানুষ অংশ নেয়। সব শ্রেণীর মানুষের অংশগ্রহণের ফলে এই যুদ্ধ এক পর্যায়ে জনযুদ্ধের রূপ লাভ করে। বলা চলে পাকিস্তানিদের দোসর দালাল, রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর লোক ছাড়া অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনে মুক্তিযোদ্ধারা বিশেষ অবদান রাখে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের ফলে আমরা পেয়েছি এই এক স্বাধীন রাষ্ট্র। মুক্তিযোদ্ধাদের সব দিক বিবেচনা করে ও সুবিধার্থে নির্মাণ করা হয়েছে এক নান্দনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। দীর্ঘ সময় পর এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাতকানিয়া তোলোহাগাড়া মাননীয় সংসদ সদস্যের তৎপরতায় ভবন নির্মাণের সার্বিক জটিলতা কাটিয়ে এই কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়। গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড থেকে ইজ্জতপুর সড়ক ধরে ৪ কিলোমিটার ভেতরে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। সেখানকার নলজানি গ্রামে ৩ দিকে বনভূমি বেষ্টিত এই রিসোর্ট এলাকার মানুষের কাছে বেনজিরের রিসোর্ট নামে পরিচিত। রিসোর্টের ১০২% জমি দখল করে নেয় ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষ। ৪ দশকেরও বেশি সময় আগে জুবেদা খাতুনের কেনা ওই জমি ভোগ দখল করে আসছিলেন তার ছেলেমেয়েরা। কিন্তু হঠাৎই সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে তাদের ১০২% জমি ২০২০ সালের জানুয়ারিতে দখল করে নেয় ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষ। গাজীপুরের বাড়িপাড়া মৌজার নলজানি গ্রামের ওই জমি উদ্ধারে নানাজনের দ্বারস্থ হয়েছেন বীর মুক্তিযোদ্ধা বজলুল হক ও তার ভাইবোনেরা, কিন্তু সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ক্ষমতার কাছে বারবার হেরে গেছে পরিবারটি। জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করারও সাহস পাননি তারা। এমনকি বেনজিরের ভয়ে চুপ ছিল মুক্তিযোদ্ধা পরিবারটি। অবশেষে বেনজিরের বিভিন্ন অপকর্ম গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর গতকাল রোববার ভাওয়াল রিসোর্টের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মুক্তিযোদ্ধা পরিবারটি। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারিরও নির্দেশ দিয়েছেন। গাজীপুরের প্রথম যুগ্ম জেলা জজ নাজমুন নাহারের আদালতে এই মামলা করা হয়। মামলার বাদী হয়েছেন ৬ জন। তারা হলেন ঢাকার কলাবাগান থানার সার্কুলার রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বজলুল হক, তার ভাই ডা. সিরাজুল হক, বোন শামসুন নাহার এবং ঢাকার মিরপুরের বাসিন্দা জাহিদুল হক। নিশাত তসলিম ও পারভিন। বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন সরকার বলেন, এ মামলায় বিবাদীরা হলেন ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার প্রতিষ্ঠাতা ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, স্থানীয় উত্তর বানিয়া চালা গ্রামের রফিকুল ইসলাম মাস্টার, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার ম্যানেজার সুমন ও কামরুল ইসলাম। একই সঙ্গে বিবাদী করা হয়েছে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার, ভূমি,
ও মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে। জানা যায়, সিএস রেকর্ড মূলে ওই জমির মালিক ছিলেন জনৈক সৈয়দ আলী। ১৯৮২ ও ১৯৮৩ সালে তার কাছ থেকে এ জমি কিনে নেন আব্দুল হাই ও তার মেয়ে জুবেদা খাতুন। কেনার পর থেকেই পরিবারটি জমি ভোগদখল করে আসছিল। ২০২০ সালের ১ জানুয়ারি সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষ জমিটি জবরদখল করে নেয়। স্থানীয়রা জানান, মা ও নানার কেনা জমি উদ্ধার করার জন্য বিভিন্ন জনের কাছে যান জুবেদার পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও পাত্তা পাননি। জমি উদ্ধারের চেষ্টা করলেও সাবেক আইজিপি বেনজিরের ভয় দেখানো হতো। বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন সরকার বলেন, আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন। আগামী ৬ নভেম্বর আসামিদের আদালতে হাজির হয়ে জবাব দিতে বলেছেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর বিমান বাহিনীতে বেসামরিক কর্মচারী হিসেবে যেসব মুক্তিযোদ্ধা যোগদান করেছেন, তাদের গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পাশাপাশি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা, আইন ২০০২ অনুযায়ী কোনো গেজেট বাতিলে জামুকার সুপারিশ করার এখতিয়ার নেই বলে উল্লেখ করেছেন। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। এর ফলে ২০০২ সালের জামুকা আইনের অধীনে গেজেট বাতিলে জামুকার সুপারিশের ভিত্তিতে যাদের গেজেট বাতিল হয়েছে তারা আদালতে শরণাপন্ন হতে আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। উল্লেখ্য, রিট আবেদনকারী মো. শামসুল আলম একজন মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এ স্বাধীনতার পর বেসামরিক কর্মচারী হিসেবে বিমান বাহিনীতে যোগদান করেন। এরপর তার মতো অসংখ্য বেসামরিক কর্মচারী ৩ সামরিক বাহিনীর তালিকায় বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। কিন্তু ২০১৯ সালের ১০ ডিসেম্বর জামুকার ৬১তম সভায় ১৬ ডিসেম্বর ১৯৭১ এর পরে সামরিক বাহিনীতে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারীসহ বিমান বাহিনী ৪৭ জন বেসামরিক কর্মকর্তা মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও সম্মানী ভাতা স্থগিত করে। ওই সুপারিশের প্রেক্ষিতে ২০২০ সালের ৭ জুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম ২০২০ সালের আগস্ট মাসে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। মঙ্গলবার যা চূড়ান্ত রায় হল। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু সমকালকে বলেন, হাইকোর্ট রায় বলেছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ অনুযায়ী জামুকার কোনো গেজেট বাতিল বা সুপারিশের এখতিয়ার নেই। রিট আবেদনকারীসহ অন্যান্যদের গেজেট বাতিল করা সম্পূর্ণ বেআইনি। তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ২০২২ সালের নতুন আইন অনুযায়ী জামুকা গেজেট বাতিলের সুপারিশ করতে পারবে। কিন্তু এক্ষেত্রে পৃথক তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হতে হবে। আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন সুখবর থাকছে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সব প্রস্তাবই নাকচ হয়ে গেছে। এদিকে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ সহ চলমান কোনো প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। শুধু ২টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা সমকালকে জানান, আসন্ন বাজেটে নতুন প্রস্তাব তেমন গুরুত্ব পাচ্ছে না। কৃচ্ছসাধন ও চলমান প্রকল্পের পাশাপাশি মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখাকেই এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। অবশ্য মন্ত্রিসভা কমিটির বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দেওয়া প্রস্তাবে সবাই একমত হলেও অতিরিক্ত বরাদ্দ সাপেক্ষে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অপর একটি সূত্র বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ভাতা বাড়ানো সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর নজরে নেবেন। এর আগে ২০২১ সালে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা ভাতা ১২,০০০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করেছিলেন। এবার ২০,০০০ থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করার পাশাপাশি অন্য ভাতা ও সম্মানী প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে ২,৮০৫ কোটি ৫ লাখ টাকা। প্রস্তাবিত হারে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়লে সব মিলিয়ে আগামী অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট দাঁড়াবে ৮,৫৬৬ কোটি ৪৩ লাখ টাকা। আগামী ৫ জুন সংসদে বাজেট উত্থাপনের কথা রয়েছে। জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সমকালকে বলেন, আমরা প্রস্তাব করেছি। অর্থ মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে সেটার বিভিন্ন দিক পর্যালোচনা করছে। আমরা চেষ্টা করছি। আগেই কিছু বলা যাচ্ছে না।
বাজেটে বরাদ্দ পাওয়া গেলে প্রস্তাবগুলো কার্যকর হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিস বা কমিটির আলোচ্যসূচি পর্যালোচনা করে দেখা যায়। ৮ শ্রেণীতে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন সৎকারসহ লাশ পরিবহনের জন্য বিদ্যমান অনুদান বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বীরশ্রেষ্ঠের বিদ্যমান ভাতা ৩০,০০০ থেকে বাড়িয়ে ৭০,০০০ টাকা, মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা জনপ্রতি ১০,০০০ থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা ও বিজয় দিবস ভাতা ৫,০০০ থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য প্রথমবারের মতো স্বাধীনতা দিবস ভাতা জনপ্রতি ১০,০০০ টাকা ও নববর্ষ ভাতা ২,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরুত্তম ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা, বীরবিক্রম ২০,০০০ থেকে বাড়িয়ে ৩৫,০০০ টাকা, বীরপ্রতীক ২০,০০০ থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা এবং যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধার সম্মানী সর্বোচ্চ ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন, সৎকার, ধর্মীয় অনুষ্ঠান ও লাশ পরিবহনের জন্য বিদ্যমান অনুদান জনপ্রতি সর্বনিম্ন ৫,০০০ থেকে সর্বোচ্চ ১৪,৯০০ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৩০,০০০ থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বর্তমানে ২০,০০০ টাকা হারে ২ লাখ বীর মুক্তিযোদ্ধা সম্মানী পাচ্ছেন। নথি অনুযায়ী মুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশ মিলে মোট উপকারভোগী ২,১২,৫৮৫ জন। জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম বলেন, মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা ভাতা ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ করার প্রস্তাব করা হয়েছে, যাতে মুক্তিযোদ্ধারা আরও ভালো থাকতে পারেন। সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের প্রস্তাবে একমত হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই নেবে। নেত্রকোনার পূর্বদলায় মরহুম বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খানকে নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা পরে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। এতে উপস্থিত মুক্তিযোদ্ধা, মুসল্লি ও পরিবারের লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বুধবার ২২শে মে উপজেলার ঘাগড়া ইউনিয়নে চরপাড়া গ্রামের ঈদগাহ মাঠে মরহুমকে জানাজা পূর্ব গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদা দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। মরহুম মুক্তিযোদ্ধার স্বজনেরা জানান, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খান মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মারা যান। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আব্দুর রব তালুকদারের মাধ্যমে পূর্বদলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে পরামর্শক্রমে দুপুর ২:৩০টায় জানাজার সময় নির্ধারণ করা হয়। সে অনুযায়ী প্রশাসনের কর্মকর্তা ও মুর্দা সালাম টিম ২টা ১৫ মিনিটের পূর্বেই উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল। জানাজার সময় জানিয়ে এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণাও দেওয়া হয়। সে অনুযায়ী আত্মীয়-স্বজন, বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা মরদেহ সামনে নিয়ে জানাজার জন্য অপেক্ষা করছিল। নির্ধারিত সময়ের পূর্বে সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তার উপস্থিত হলেও ওসি রাশেদুল ইসলাম ও মুর্দা সালাম টিম না আসায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুসল্লিদের মাঝে ক্ষোভ বাড়তে থাকে। পরে জানাজার পর গার্ড অনার দেওয়া হবে বলে জানাজা পড়ানো শেষ করা হয়। এই জানাজায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল। জানাজার পরে মরদেহে প্রশাসনের পক্ষে পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তার। পরে ৩টা ১০ মিনিটে ওসি সাহেব উপস্থিত হলেও মুর্দা টিম উপস্থিত হয়নি। এতে উপস্থিত মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে গার্ড অফ অনার অনুষ্ঠান বয়কট করেন। পরে মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতিতেই ৩টা ১৭ মিনিটে নেত্রকোনার থেকে আগত মুর্দা টিম গার্ড অনার দিলে মরদেহ দাফন করা হয়। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে এমন গাফিলতি করা মুক্তিযোদ্ধাদের অবমাননা করার শামিল। তিনি আরও বলেন, এর আগেও মুক্তিযোদ্ধার চিরবিদায় মুহূর্তে তার মরদেহে গার্ড অনার দিতে গিয়ে পুলিশের গাফিলতি করতে দেখা গেছে। তিনি ঊর্ধ্বতন মহলে এর বিচার চেয়েছেন। মুর্দা সালাম টিমের প্রধান এসআই আবদাল জানান, গাড়ির ত্রুটি ও রাস্তা খারাপ থাকায় নেত্রকোনা থেকে আসতে একটু দেরি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান জানান, আমি নির্বাচন পরবর্তী কাজ নিয়ে ব্যস্ত থাকায় প্রশাসনের পক্ষে সকল কার্য সম্পন্ন করার জন্য সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তারকে নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে উপস্থিত থাকা নিশ্চিত করা হয়েছিল। বীর মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকে পড়া মিথ্যা তথ্য প্রদানকারী ৮,০০০ ব্যক্তিকে চিহ্নিত করে তাদের নামের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অভিযোগ, তারা মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যেসব তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা বছরের পর বছর মাসিক ২০,০০০ টাকা করে সম্মানী ভাতা,
2 ঈদে 10,000 টাকা করে উৎসব বোনাস, 2,000 টাকা করে বৈশাখী ভাতা এবং 5,000 টাকা করে বিজয় দিবসের ভাতা নিয়েছেন। শুধু ভাতা বাবদ 1 মাসে নিয়েছেন 1,60,00,000 টাকা। বছরে নিয়েছেন 19,20,00,000 টাকা। বিপুল পরিমাণ সরকারি এ অর্থ আদায়ে এবার মুক্তিযোদ্ধার মিথ্যা তথ্য দিয়ে তালিকায় ঢুকে পড়া ওই সব ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের, তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, তালিকায় অন্তর্ভুক্তির আগে উপজেলা কমিটি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা সুপারিশ ছিল। ওই 2 জায়গার সুপারিশের পরেই তাদের নামে মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি গেজেট প্রকাশ করেছে মন্ত্রণালয়। প্রশ্ন হচ্ছে, তারা কিসের ভিত্তিতে সুপারিশ করেছে? ভিত্তিহীন তথ্য যাচাইয়ের দায়িত্ব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের। আবার উপজেলা কমিটির পাঠানো তথ্য যাচাইয়ের দায়িত্ব জামুকার। যেসব উপজেলা কমান্ডারের সুপারিশে এরা মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকেছে, সেই কমান্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? জামুকায় যাচাই বাছাইয়ের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু পরিষ্কার নয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, তালিকায় নাম ঢোকাতে এনআইডি, জাতীয় পরিচয়পত্র সংশোধন করে বয়স জালিয়াতি করা হয়েছে। করেছে বাবা মায়ের নামের পরিবর্তন। যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধা হিসাবে যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে, তারা বিশেষ সুবিধার বিনিময়ে সাক্ষ্য দিয়েছেন। জামুকার সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রায় 5 বছর ধরে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে মিথ্যা তথ্য প্রদানকারীদের নাম বাদ দিতে জামুকায় লিখিত প্রতিবেদন পাঠায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। জেলা থেকে প্রাপ্ত তালিকা যাচাই করে মন্ত্রণালয়ে পাঠায় জামুকা। মন্ত্রণালয় জামুকার তালিকা ধরে গেজেট বাতিল করে। বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক যুগান্তরকে বলেন, যাদের গেজেট বাতিল করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবে মন্ত্রণালয়। মামলার বিষয়ে ইতোমধ্যে আইনগত মতামতের জন্য বিশেষজ্ঞদের কাছে ফাইল পাঠানো হয়েছে। এ বিষয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম যুগান্তরকে বলেন, সব সম্ভবের দেশ বাংলাদেশ। তারা জাল জালিয়াতি করে সনদ নিয়েছেন। সনদ দিয়েছেন কারা? কারা সুপারিশ করেছেন? যখন তাদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয় এবং সম্মানী ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তখন কি কোনো যাচাই বাছাই করা হয়নি? যারা যাচাই বাছাই করেছেন তাদের কি কোনো দায় নেই? তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে কমান্ডাররা বিভিন্ন কারণে পক্ষপাতিত্ব করেন। অনেকে জাল কাগজপত্র তৈরি করেন, অনেকে ওইসব কাগজের বৈধতা দেন। এভাবেই সমস্যা সৃষ্টি হয়। জাতির গর্বিত সন্তানদের নামে অসৎ প্রতারকরা ঢুকে পড়ে এবং ফায়দা হাসিল করে। তারপরও বলবো, যাদের নামের গেজেট বাতিল করা হয়েছে তাদের কাছ থেকে রাষ্ট্রীয় অর্থ আদায় কঠিন হবে। তারা প্রতিকারের জন্য উচ্চ আদালতে যাবেন এবং আদালত তাদের পক্ষে রায় দিলে তখন নতুন আরেকটি বিকর্ত সৃষ্টি হবে। বিগত জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদ যুগান্তরকে বলেন, বিষয়টি হাস্যকর। একবার তালিকাভুক্ত হয়, আবার বাতিল করা হয়, আবার তালিকাভুক্ত হয়। এ যেন একটা তামাশা। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ছেলেখেলা হচ্ছে। এখন যে তথ্যের ভিত্তিতে 8,000 লোককে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হল, সেই তথ্যই যে সঠিক তার গ্যারান্টি কি? পরবর্তীতে বিষয়টি নিয়ে যে কোনো প্রশ্ন উঠবে নাই নিশ্চয়তাকে দেবেন। আর সম্মানী ভাতার টাকা আদায় করতে পারবে বলে মনে করছেন না কাজী ফিরোজ রশিদ। মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহানা সারমিন যুগান্তরকে বলেন, গেজেট বাতিল করা মানে হল বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি বাতিল করা। এখন কেউ যদি মিথ্যা তথ্যের ভিত্তিতে সরকারি অর্থ গ্রহণ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে রয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, গেজেটে বাতিল হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তারা যে ভাতা গ্রহণ করেছে তা আদায় করা হবে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে ভাতার টাকা আদায় করা হবে। যাদের দেওয়ার সামর্থ্য নেই, সেটি পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেবে। মিথ্যা তথ্যে সনদগ্রহীতার ছেলেমেয়ে সরকারি চাকরিতে ঢুকলে তাদের চাকরিচ্যুত করা হবে। তবে বাতিল করা গেজেটের অনেকেই মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে উচ্চ আদালতে মামলা করেছেন। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানান কর্মকর্তারা। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা শ্রেণীভেদে সর্বোচ্চ 35,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত সম্মানী ভাতা পেয়ে থাকেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা শ্রেণীভেদে সর্বোচ্চ 45,000 টাকা থেকে 27,000 টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। শহীদ পরিবারকে 30,000 এবং সাধারণ বীর মুক্তিযোদ্ধারা মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা পাচ্ছেন।
এছাড়া ২ ঈদে ১০,০০০ টাকা করে উৎসব ভাতা এবং ২,০০০ টাকা করে বৈশাখী ভাতা পাচ্ছেন। বর্তমানে ১,৮৭,২৯০ জন বীর মুক্তিযোদ্ধাকে ভাতা দিচ্ছে সরকার, সূত্র যুগান্তর। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে, এমন ঘটনা আমাদের দেশে বিরল। প্রকল্প মানেই সময় ব্যয় বৃদ্ধির খেলা। যে কোনো প্রকল্পে সময় বাড়ার সঙ্গে বাড়ে ব্যয়। তবে ব্যতিক্রম একটি প্রকল্প, আলোচিত এ প্রকল্পের কাজের পরিধি বেড়েছে, সময়ও বেড়েছে, অথচ খরচ কমেছে ৪৯,২০,০০,০০০ টাকা। এমন ঘটনা ঘটেছে শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে। এ প্রকল্পের আওতায় সংরক্ষণ করা হবে ২০,০০০ মুক্তিযোদ্ধার সমাধিস্থল। যদিও প্রকল্প বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই, যথাসময়ে নিয়োগ করা হয়নি প্রকল্প পরিচালক। শহীদ ও মৃত অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যথাসময়ে না পাওয়ায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। তবে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলেও বেশ কিছু খাতে বরাদ্দ বাদ দেওয়ায় প্রকল্পের ব্যয় কমেছে। চলমান প্রকল্পের আওতায় খাতভিত্তিক ব্যয় বিভাজনের ক্ষেত্রে বৈদেশিক প্রশিক্ষণ, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, পেট্রোল লুব্রিকেন্ট, গ্যাস জ্বালানি, অনুলিপি ব্যয়, সেমিনার কনফারেন্স সহ কিছু সাধারণ ব্যয় বাদ দিতে বলেছে পরিকল্পনা কমিশন। এসব খাতে ব্যয় বাদ দেওয়ায় খরচ কমেছে এ প্রকল্পের। সম্প্রতি এ বিষয়ে সভা করে প্রকল্প মূল্যায়ন কমিটি পিসি। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব রেহানা পারভীন। সভায় প্রকল্পের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়। এতে প্রকল্পের বেশ কয়েকটি খাতে ব্যয় কমানোর কথা বলা হয়েছে। প্রকল্পের অঙ্গভিত্তিক ব্যয় বিভাজনের ক্ষেত্রে আলোচনা করে অফিস ভবন, সম্মানী ব্যয়, অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ব্যয়, কম্পিউটার ও আনুষঙ্গিক আসবাবপত্র, স্ট্যাম্প ও সিল ইত্যাদি বাদ দিয়ে ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণ করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে কিছুটা হলেও আমরা দায়মুক্ত হয়েছি, পাপমুক্ত হয়েছি। ৪ মে বেলা ১১টায় জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের ৯৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আজকে নিঃসন্দেহে বলা যায় একটা শুভ দিন। সেই মহীয়সী নারীর স্মৃতি জাদুঘর, যেটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছিল। আমরা জাতীয় জাদুঘরের শাখা হিসেবে এর দায়িত্বভার গ্রহণ করে আরেকবার কিছুটা হলেও দায়মুক্ত হলাম। এই যে আন্দোলন সংগ্রাম কিভাবে হয়েছিল, আমরা হয়তো মাঠে লড়াই সংগ্রাম করেছি। বৃহত্তর সেদিনের কারাগারে ৭ কোটি মানুষ বন্দী থেকে কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল, দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল জীবনের ঝুঁকি নিয়ে। তাদের একজন পুরোধা নারী ছিলেন এই শহীদ জননী জাহানারা ইমাম। তিনি আরও বলেন, আমাদের একটা বড় ভুল থেকে যায়। আমরা কিছুটা হলেও মুক্তিযুদ্ধের কথা বলি, সফলতার কথা বলি। কিন্তু আমাদের অপরপক্ষ, সেদিনের রাজাকার, আলবদর, আল শামস, এই ঘাতক দালালরা কিভাবে ৯ মাস লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, নারী নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ছিনিয়ে নিয়েছে, তাদের হত্যা করেছে, পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছে, সেই দিকটা কিন্তু আমরা একেবারেই বলি না। মুক্তিযুদ্ধের গৌরবগাথা যথাযথভাবে না হলেও কিছুটা আলোচনা হয়, কিন্তু ওই দিকটা একেবারেই মুছে যাচ্ছে। কাজেই যুদ্ধাপরাধীদের ইতিহাসটা ব্যাপকভাবে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও আলোচনায় আনা উচিত। সভাপতির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান। শহীদ জননী জাহানারা ইমামকে মুক্তিযোদ্ধাদের মা হিসেবে বরণ করে নেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের শহীদ জননী। তিনি ও তার পরিবারের যেই আত্মত্যাগ, সেই ইতিহাস ও আদর্শ আমাদের স্মরণে রাখতে হবে, তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে। আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাব যে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাহানারা ইমামের লেখা ৭১-এর দিনগুলি বইটি যেন পড়ানো হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর বিমান বাহিনীতে বেসামরিক কর্মচারী হিসেবে যেসব মুক্তিযোদ্ধা যোগদান করেছেন, তাদের গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পাশাপাশি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা, আইন ২০০২ অনুযায়ী কোনো গেজেট বাতিলে জামুকার সুপারিশ করার এখতিয়ার নেই বলে উল্লেখ করেছেন। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন।
এর ফলে ২০০২ সালের জামুকা আইনের অধীনে গেজেট বাতিলে জামুকার সুপারিশের ভিত্তিতে যাদের গেজেট বাতিল হয়েছে তারা আদালতে শরণাপন্ন হতে আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। উল্লেখ্য, রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম একজন মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এ স্বাধীনতার পর বেসামরিক কর্মচারী হিসেবে বিমান বাহিনীতে যোগদান করেন। এরপর তার মতো অসংখ্য বেসামরিক কর্মচারী ৩ সামরিক বাহিনীর তালিকায় বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। কিন্তু ২০১৯ সালের ১০ ডিসেম্বর জামুকার ৬১তম সভায় ১৬ ডিসেম্বর ১৯৭১-এর পরে সামরিক বাহিনীতে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারীসহ বিমান বাহিনীর ৪৭ জন বেসামরিক কর্মকর্তা মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও সম্মানী ভাতা স্থগিত করে। ওই সুপারিশের প্রেক্ষিতে ২০২০ সালের ৭ জুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম ২০২০ সালের আগস্ট মাসে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। মঙ্গলবার যা চূড়ান্ত রায় হল। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু সমকালকে বলেন, হাইকোর্ট রায় বলেছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ অনুযায়ী জামুকার কোনো গেজেট বাতিল বা সুপারিশের এখতিয়ার নেই। রিট আবেদনকারীসহ অন্যান্যদের গেজেট বাতিল করা সম্পূর্ণ বেআইনি। তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ২০২২ সালের নতুন আইন অনুযায়ী জামুকা গেজেট বাতিলের সুপারিশ করতে পারবে। কিন্তু এক্ষেত্রে পৃথক তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হতে হবে।